নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে কেন্দ্রীয় কারাগার বিশালগড় থেকে পলাতক এনএলএফটি জঙ্গি রাজ্যের কারা দপ্তর, যে কারা দপ্তরে সমালোচনায় এই মুহূর্তে উঠে এসেছে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি সমালোচনা করেছেন কারণ পলাতক এনএলএফটি জঙ্গিকে পুরস্কার দেওয়ার দাবি, রাজ্য সরকারকে কটাক্ষ। সন্দীপ দত্ত চৌধুরীর কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দপ্তরের ইতিমধ্যেই সমালোচনা করলেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। যে আমরা জানি যে কারাগার, যে জেল থেকে পালিয়ে গেছে অভিযুক্ত, একবার নয় তিনবার অভিযুক্ত পলাতক, কি করছে রাজ্য প্রশাসন, কি করছে কারা দপ্তরের যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা, প্রশ্ন উঠে এসেছে ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার এক প্রকার বলা যায় প্রশ্ন তুলেছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। সর্ষের মধ্যে কি ভূত আছে, যে প্রশ্ন তুলেছিল নিউজ ভ্যানগার্ড, এবার সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংশোধনাগারের এক প্রকার যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে এসেছে আইনজীবীর পক্ষ থেকে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর সঙ্গে। তবে এনএলএফটি জঙ্গিকে পুরস্কার দেওয়ার দাবি উঠে এসেছে ওই আইনজীবীর পক্ষ থেকে, এবং এই দাবি তুলে তিনি রীতিমতো কটাক্ষ করেছেন সরকারকে, কটাক্ষ করেছেন জেলের দায়িত্বে থাকা, সংশোধনাগারের দায়িত্বে থাকা সমস্ত কর্মীদের বিরুদ্ধে। যদিও রাজ্যের কারা দপ্তরের সমালোচনায় রীতিমতো মুখর আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তার কি বক্তব্য উঠে এসেছে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব টেলিফোনের মাধ্যমে। পলাতক এনএলএফটি জঙ্গি যাকে পুরস্কার দেওয়ার মতন দাবি তুলে রীতিমতো কটাক্ষ সরকারকে সন্দীপ দত্ত চৌধুরীর পক্ষ থেকে উঠে এসেছে। কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ইতিমধ্যে প্রশ্ন তুলে দপ্তরের সমালোচনায় মুখর আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। পলাতক এনএলএফটি জঙ্গিকে পুরস্কার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হোক এমনটাই দাবি করে সরকারকে কটাক্ষ উঠে এসেছে, এবং তার সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে, তাদেরকে নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। আমরা সেই জায়গাতে কথা বলে নেবার চেষ্টা করব আইনজীবীর সঙ্গে। যদিও এর পাশাপাশি পুলিশেরই বা কি বক্তব্য, এখনো পর্যন্ত তারা কি খোঁজার কোনো চেষ্টা চালাচ্ছে না সেই জায়গাতেও তারা ঠুটো জগন্নাথ, এমনটাই প্রশ্ন উঠে এসেছে রাজ্যবাসীর পক্ষ থেকেও। যদিও এই প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন পুলিশের কর্মচারী, তিনি কি জানাবেন, তার কি বক্তব্য, আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন নন্দন সরকার, প্রাক্তন পুলিশ আধিকারিক। নন্দন বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। নন্দন বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি, হ্যাঁ বলুন। নন্দন বাবু, আপনি নিজেও পুলিশে চাকরি করেছেন, সেই জায়গাতে এই যে এনএলএফটি জঙ্গি পলাতক, একবার নয় এর আগেও তিনি পালিয়ে গিয়েছিলেন, আবারও সেন্ট্রাল জেল থেকে পালালেন, কি বলবেন এক্ষেত্রে? গাফিলতি কার দিকে অভিযোগ বর্তায়, কি বলবেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। তো এই যে ব্যাপারটা নিয়ে সারা আগরতলা তোলপাড় হচ্ছে, বা স্টেটের একটা ড্রেডেড এক্সট্রিমিস্ট যেটা স্বর্ণকুমার ত্রিপুরা, যে এনএলএফটির একটা হার্ডকোর মিলিটেন্ট ছিল, যে একটা স্টেটের জন্য একটা বিপদের কারণ, অর্থাৎ স্টেটের যে একটা সিকিউরিটি বা সেফটি, তাকে যে কোনো মুহূর্তে এরকম একটা ড্রেডেড এক্সট্রিমিস্ট বিপদে ফেলতে পারে, সেই একটা মারাত্মক ধরনের আসামি যে লাইফ ইমপ্রিজনমেন্টে ওখানে কাটাচ্ছিল, সে এখান থেকে পালিয়ে গেছে। সেটা নিঃসন্দেহে আমাদের প্রশাসনের একটা বিরাট গাফিলতি এবং নেগলিজেন্স আছে বিভিন্ন জেল অথরিটিস এর তরফ থেকে। তো এর আগে এ দুবার পালিয়েছিল, একবার আগরতলা থেকে, আবার একবার কাঞ্চনপুর থেকে পালিয়েছিল। তো স্বাভাবিকভাবে যে আসামিটা পরপর দুবার পালিয়েছিল তাকে তো বিশেষ নজরে রাখা দরকার ছিল, অন্তত সেন্ট্রাল কারেকশনাল যে ইনস্টিটিউশন আছে বিশালগড়ে, সেখানে ঠিক মতো করা হয়নি, বা আসামিদের যে ব্যক্তিগতভাবে নজর রাখা দরকার, যে কোন আসামি কিরকম ধরনের ডেঞ্জারাস, বা কোন আসামির এই কম ধরনের পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা এই যে সর্ট আউট করা, আলাদাভাবে নজর রাখা, সার্ভিলেন্সে রাখা, সেটা তো জেল অথরিটিস করেনি। সেই জন্য এই ঘটনাটা হয়েছে।
2 নম্বর যেটা হলো, আমি আপনাকে বলছি যে বিশালগড়ে আপনি যদি কখনো যান দেখতে পাবেন এখানে যে টোটাল যে স্ট্রেংথ থাকার কথা অর্থাৎ জেল পুলিশের তার অর্ধেকও নেই। তার মানে তার সেই অর্ধেক জায়গাতে দাঁড়িয়ে পুলিশের যে পরিমাণে থাকা উচিত সেই জায়গায় ততটা নেই, আপনি যেমনটা বলছেন। হ্যাঁ, তার অর্ধেকও নেই। একটা সেন্ট্রাল জেল চালানোর জন্য যে পরিমাণ আর্মড জেল পুলিশ পার্সোনেল দরকার তার থেকে বহু কম আছে আগরতলা সেন্ট্রাল জেল, সেন্ট্রাল কারেকশনাল সেন্টারে। আরেকটা কথা হলো, আমি আপনাকে বলছি যে সবসময় এসব জেলে যেখানে সব নটোরিয়াস ক্রিমিনালরা থাকে সেখানে এই পুরো যে মানে জেলখানাগুলির দায়িত্ব দেওয়া উচিত এইরকম ধরনের পুলিশ পার্সোনেল বা ধরুন আর্মি থেকে যারা আছে এদের অন্তত এখানে রাখা উচিত ইনচার্জ করে বা সুপারিনটেন্ডেন্ট করে। সেখানে এসডিএম দের রাখা হয়েছে সুপারিনটেন্ডেন্ট করে। এখন এই যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, একটা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তো প্রচুর কাজ থাকে, উনি বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক, ধরুন এই যে ভোটের ওয়ার্ক, ল অ্যান্ড অর্ডার ডিউটি, এগুলো সবকিছু করে উনি কি করে একটা জেলখানার ভিতরে যে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন বা যে ডেভেলপমেন্ট আছে ফোর্সের সেটা কি করে দেখবেন উনি? তো সেটা তো সিস্টেমটাই তো ঠিক হয়নি। এসডিএম দের করা হয়েছে সুপারিনটেন্ডেন্ট করে, ওরা সারাদিনে একবারও যেতে পারে না জেলখানায় দেখতে ভিতরে কি হচ্ছে। তার ফলে জেলের ভিতরে যে একটা দুষ্টচক্র গড়ে উঠে, এখানে আপনি গেলে সবকিছু পাবেন। এখানে মানে মাদক দ্রব্য থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যালকোহল, টাকা দিলে এখানে সবকিছু পাওয়া যায়, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, স্টাফ কম। তার ফলে যে কোনো ভাবে হোক মানে এখান থেকে পালিয়ে যাওয়াটা কোনো একটা সে ব্যাপারই নয়। সেটা যদি সংশোধন করতে হয় তাহলে ইমিডিয়েটলি এসব জেলখানাগুলোতে হয় পুলিশের অফিসার এবং সেন্ট্রাল জেলে কোনো আইপিএস অফিসারকে নিয়োগ করতে হবে এবং 24 আওয়ার্সে ওখানেই থাকবে সেরকম অফিসার ওখানে নিয়োগ করতে হবে। এখানে সিভিল অফিসারদের দিয়ে এই আর্ম পুলিশের ডিউটি বা এই জেল পুলিশের যে ডিউটিটা সেটা একটা অন্য রকমের ডিউটি, সেটা কিন্তু হয় না। সেই কারণে কিন্তু এইসব ঘটনাগুলো হয়ে যাচ্ছে। তাহলে জেল থেকে এত কুখ্যাত আসামি কি করে পালিয়ে যায়? একটা জেলের ভিতরে এতগুলো গেট থাকে, এতগুলো চেকপোস্ট থাকে, নানা ধরনের অবজারভেটরি টাওয়ার থাকে, সেখান থেকে পালিয়ে যাওয়া সহজ নয়। সেখানে জেল পুলিশের লোক ইনভলভ আছে, এরা টাকা পয়সা নিয়ে অনেক কিছু করে, এখানে সবকিছু পাওয়া যায়। এর আগে অনেকবার ইনকোয়ারি হয়েছে এটা নিয়ে। তো জেলের ভিতরে যে ইন্টারনাল যে ডিসিপ্লিন সেটা কিচ্ছুই নেই। সেখানে যে একটা পালিয়ে গেছে হয়তো আরো অনেকে পালিয়ে যেতে পারে। তাই আমি বলছি এখানে ইমিডিয়েটলি এটাকে আপনার কোন পুলিশ অথরিটির কাছে হ্যান্ড ওভার করতে হবে। ইন্টারনাল অ্যাডমিশন জন্য এসডিএম রা পারবে না, এসডিএম রা এত কাজ করে এটাকে দেখভাল করতে পারবে না। নন্দন বাবু, এই যে এতটা বেহাল দশা রয়েছে সেন্ট্রাল জেলের, এই বিষয়ে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনোদিন গেছেন? কোনোদিন কি সরজমিনে কেউ ঘুরে দেখেছেন ভেতরের কি পরিকাঠামো, কি অবস্থা রয়েছে? এখানে একজন টিসিএস গ্রেড 1 অফিসার বা টিসিএস ধরুন এডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের একজন অফিসারকে রাখা হয় আইজি প্রিজন করে। আইজি প্রিজনের অফিসটা হলো এখন পুরানো যে জেল ছিল জেলের সঙ্গে ওনার একটা অফিস আছে। আমি জানি না যে এই যে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস উনি ওখানে যান কিনা, বা ত্রিপুরার যতগুলো এই যে সাব জেল আছে এখানে তো সেন্ট্রাল কারেকশনাল সেন্টার, এগুলোকে জেল বলে এখন কারেকশনাল সেন্টার বলে। তো এখান থেকে ধরুন বিভিন্ন সাব ডিভিশনে যে জেলগুলো আছে সেগুলোকে এই যে ভিতরে এত ডেঞ্জারাস এবং নটোরিয়াস যে ক্রিমিনালরা থাকে এদের কন্ট্রোল করা, সেই কন্ট্রোল করার জন্য যে পরিমাণ প্রফেশনাল এক্সপার্টাইজ লাগে বা যেরকম ধরনের মানে সিকিউরিটি এবং নানা ধরনের সেফটি ব্যবস্থা থাকতে হয়, যেমন ইলেকট্রনিক সেফটি বা বিভিন্ন ধরনের সিসিটিভি, এগুলো আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এখানে বিরাট ঘাটতি আছে। আমি একদিন গেছিলাম ওখানে, আমি নিজেও দেখেছি যে এত একটা কোন ধরনের টাইট কোন সিকিউরিটি ব্যবস্থা নেই। তো সেটা তো যারা ডেঞ্জারাস ক্রিমিনাল যায় ও 2বার পালিয়েছে, তো ও তো জানে কিভাবে পালাতে হয়। তো সেগুলোকে যে অ্যাসেসমেন্ট করে একটা যে ভিতরে যে আন্ডার ট্রায়াল প্রিজনার্স থাকে, কনভিক্টেড প্রিজনার্স থাকে। এখন আন্ডার ট্রায়াল প্রিজনার্স বা কনভিক্টেড প্রিজনার্স যাই থাকুক না কেন, এদের তো আলাদা করে বুঝতে হবে যে কোনটা ভীষণ রকমের ডেঞ্জারাস, যাকে আলাদা নজরে রাখতে হবে, আলাদা ওয়াচে রাখতে হবে। তো সেগুলো হয়তো এখানে রাখা হয়নি। আর আমি যেটা বলছি ভিতরের ইন্টারনাল ডিসিপ্লিন বলতে কিছুই নেই এদের। এরা যে হাতিয়ার গুলো ডিল করে, হাতিয়ার গুলো আপনি দেখুন এগুলো ঠিক মতো সাফ সাফাই করে না। সেই হাতিয়ার গুলো যে সাফ সাফাই করা, এই যে এসএলআর নিয়ে দাঁড়িয়ে থাকে জেল পুলিশ, সেই এসএলআরটা নিয়মিত ওকে ওয়েলিং করা বা তেল লাগা
চালানো ঠিক মতো চলে কিনা এগুলো দেখা, সেজন্য তো একজন পুলিশ অফিসার দরকার বা একজন প্যারামিলিটারি ফোর্সের একজন অফিসারের দরকার যারা এই জিনিসগুলো বুঝে। 2 নম্বর হলো কোথায় কাকে ডেপ্লয় করতে হবে, কিভাবে ডিউটি গুলো করবে, কিভাবে এসকেপ রুট গুলোকে প্লাগ আপ করে দিতে হবে, সেগুলো তো একটা সিভিল অফিসারের সেগুলো বোঝার কথা নয়। একটা টিসিএস অফিসার কি করে বুঝবে যে সারা জীবন ডেভেলপমেন্ট ওয়ার্কস বা বিভিন্ন ধরনের অন্য কাজগুলো নিয়ে নন পুলিশ ওয়ার্ক নিয়ে বলছে, ওকে জেলখানা সুপারিনটেন্ডেন্ট বানিয়ে দিলে তো এরকম ধরনের পরিস্থিতি হবেই। একেবারেই তাই। অনেক ধন্যবাদ নন্দন বাবু টেলিফোন লাইনে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকারের সঙ্গে। তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এবং তার সঙ্গে এই ঘটনাতে সম্পূর্ণভাবে দায় রয়েছে জেল কর্তৃপক্ষের, যা কোনো রকম ভাবে তারা এড়াতে পারবেন না, সেই বক্তব্যই কিন্তু উঠে এসেছে নন্দন সরকারের পক্ষ থেকে। কারণ তিনি যেমনটা জানাচ্ছেন, দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা তাদের দেখভালের একটা চূড়ান্ত গাফিলতি রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কারা দপ্তরের সমালোচনায় মুখর হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং এই ঘটনায় অভিযুক্ত পলাতক এনএলএফটি জঙ্গিকে পুরস্কার দেওয়ার দাবি করে রীতিমতো সরকারকে কটাক্ষ করলেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সন্দীপ দা। এই যে ঘটনা আমরা দেখলাম, অভিযুক্ত পলাতক জেল থেকে, এর আগেও তিনি পালিয়েছিলেন, কি বলবেন এই ঘটনাকে ঘিরে? ওনার নামটা বোধহয় সম্ভবত স্বর্ণকুমার ত্রিপুরা। ঠিক। তো আমি তো মনে করি যারা এই সমস্ত আধিকারিকরা আছেন একেবারে কারারক্ষী থেকে শুরু করে জেলার অব্দি, ওদেরকে তো সরকারের তরফ থেকে স্বর্ণপদক দেওয়া উচিত। মানে নিরাপত্তার এরকম বেষ্টনীতে এরকম একটি আসামিকে, মানে এত আসামি শুধু না, কনভিক্টেড ইভেন, ওকে রেখেছে। ও তো তাদের রেকর্ডে তো ইট ইজ ক্লিয়ার যে 2016-এ সে একবার পালায় বিশালগড় থেকে। 20 ফুটের মতো বোধহয় উঁচা ওয়াল ছিল, সে গিয়ে ধরা পড়ে আপনার কাঞ্চনপুরে। হ্যাঁ, আবার 2022 সালে কাঞ্চনপুর থেকেও সে আবার পালায়। হ্যাঁ, তো এইভাবে আবার এবার ওকে তারপর আনলো আগরতলা, আগরতলা থেকেও সে এইভাবে পালিয়ে গেল। বারবারই দিস পার্টিকুলার কয়েদি সাজাপ্রাপ্ত দোষে, আমি তাকে কয়েদি বলতেই পারি, ইজ এ কনভিক্ট। তো ও বারবারই ও চলে এরকম ভাবে পালিয়ে যাচ্ছে। ওর ক্ষেত্রে অথরিটি যারা, তারা যদি এরকম ভাবে, মানে ওরা বোধহয় মনে করে যে এরকম হলে পরে আমরা পুরস্কৃত হব সরকার দ্বারা। কারণ বিগত দিনগুলো তো আমি যতটুকু খবর নিয়েছি, যারা এরকম অথরিটি ছিলেন বিভিন্ন জেলে বা সাব জেলে, তাদের বিরুদ্ধে খুব একটা তেমন কিছু হয়নি। তো এই যদি পরিস্থিতি থাকে, তারপরে অবশ্য আরেকটা ফ্যাক্টর তারা যেটা বলতে পারে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে in the last 6 years there was no superintendent and আপনার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, মাত্র 20% কর্মচারী আছেন জেল ডিপার্টমেন্টে। এন্ড বর্তমানে যিনি ওয়ান মিস্টার শীল বোধহয় প্রবাবলি জেলার, উনি কালকে সাংবাদিকদের সঙ্গে খুব একটা কোঅপারেট করেননি, আমি যা খবর পেয়েছি। তো উনি তো অফিসেও বোধহয় খুব একটা ম্যাক্সিমাম সময় থাকেন না, কোথায় থাকেন তার ওনার ওয়ার অ্যাবাউট অনেকে বলতে পারে না। এই সমস্ত ক্ষেত্রে তো সরকারকে খুব স্ট্রিক্ট হওয়া উচিত। কারণ কিছুদিন আগে বোধহয় সরকারের দপ্তর একটু মানে এলোকেশন, মানে রিএলোকেশন হয়েছিল কিছুদিন আগে এই গভর্নমেন্ট আসার পর। রিএলোকেশনের আগে তো যা ঘটতো, রিএলোকেশন হওয়ার পরও দেখা গেল যে কনসার্ন অথরিটি যারা, যাদের উপর এই সমস্ত দায়িত্ব ন্যস্ত করা, তারা তো দে আর নট এট অল সিরিয়াস। তারা এইরকম সাজাপ্রাপ্ত আসামি, এবং যেটা আমি শুনেছি আজকে সকালে প্রভাতী কাগজগুলো তো দেখলাম, সে বোধহয় একটা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত ছিল। তারপর একটা খুনের এলিগেশনও আছে ওর বিরুদ্ধে, আরো সিরিয়াস কিছু এলিগেশন আছে। বারবারই সে পালিয়ে যায়, এটা কি ধরনের কথা? এবং একটি কাগজে আজকে পত্রিকার একটি সকালে কাগজে দেখলাম, সেখানে নাকি, আমি নামই বলে দিতে পারি না, আদারওয়াইজ আমার রেসপন্সিবল হয়ে যাব, সম্ভবত রাষ্ট্রীয় কণ্ঠ বলে একটি পত্রিকা, সম্ভবত আমি যদি ভুল না করি, কিংবা যে কোনো একটা প্রভাতী কাগজ, তারা লিখছে কিনা বিরাট টাকার লেনদেনের মাধ্যমে নাকি তাকে বের করে দেওয়া হয়েছে। তো এই যদি অবস্থা হয়, তাহলে তো মানে মানুষ তো জেলে গিয়ে তো, তাহলে তো ধরুন অন্য ধরনের অফেন্সও
হতে পারে না? শুধু পালিয়ে যাওয়া না তো, তাহলে জেলে যারা কয়েদি আছে দে হ্যাভ অলসো সাম রাইটস, না? তাদেরও তো কিছু অধিকার আছে। এই জেলের মধ্যেও কাঞ্চন মূল্যের বিনিময়ে মিলছে নেশা সামগ্রী, এই কথাই জানিয়েছেন একজন প্রাক্তন পুলিশ কর্তা। হ্যাঁ একদম, এটা তো আমি একটা সময় একজন মানে আন্ডার ট্রায়াল প্রিজনারের জন্য আমাকে জেলখানাতে জীবনে একবারই যেতে হয়েছে, বেশ কয়েকবার ওই আসামির সঙ্গে কথা বলার জন্য, এবং তখন অন্যরার সঙ্গে কথা বলে জানতাম এটা আজকে থেকে না, যখন আগরতলাতে আপনার ওই ছিল সেন্ট্রাল জেল যেটা, তখন থেকেই এই প্র্যাকটিস ওয়াজ গোয়িং অন। এন্ড এটা সাপ্লাই করার ক্ষেত্রে কারা দপ্তরের কিছু আধিকারিক অনেক অভিযোগ যেটা তাদের সঙ্গে একটা যোগসাযোগ বাইরের আছে। এই যদি নিরাপত্তার অবস্থা হয় তাহলে তো সরকারকে দেখা উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী তো বিশেষ করে সিরিয়াসলি এটা দেখা উচিত। হোয়াট ইজ দিস? এর বাইরে কি বলবো বলুন? একেবারেই তাই। সন্দীপ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীর সঙ্গে। তবে যে ঘটনা ঘটলো রাজ্যের বুকে, শুধু একবার নয়, বহুবার পলাতক এই অভিযুক্ত, যার বিরুদ্ধে রয়েছে একের পর এক মামলা, একের পর এক কেসে তিনি অভিযুক্ত রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সে পলাতক হলেও তাকে ধরতে ব্যর্থ। অন্যদিকে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা কারারক্ষী থেকে শুরু করে যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা কুম্ভ নিদ্রায়, সর্ষের মধ্যে রীতিমতো লুকিয়ে রয়েছে ভূত। একাধিক অভিযোগ, একাধিক কানপাপড়ি শোনা যাচ্ছে। এই জেলকে ঘিরে অভিযোগ রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখভালের অভাব রয়েছে, যার কারণে যারা আসামিরা রয়েছেন তারা বহাল তবিয়াতে থাকতে পারছেন। এহেন ঘটনা যদি চলতে থাকে তাহলে রাজ্যের সরকার যে কালিমা লিপ্ত হবে অদূর ভবিষ্যতে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। অনতিবিলম্বে প্রশাসনের উচিত পুরো পরিস্থিতিকে নজর রাখা এবং আসামিকে ধরার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এমনটাই দাবি উঠে আসছে সমাজের বিভিন্ন মহল থেকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।